রাজনীতি ছাড়তে চলেছেন রুদ্রনীল। আমাকে পেট চালাতে হবে। বিজেপি করায় অভিনয় থেকে বঞ্চিত টিভি9 বাংলাকে জানিয়েছেন এক্সক্লুসিভলি রুদ্রনীল ঘোষ। তুমি কখনো এটা ভেবে দেখেছো যে যেখানে দেব একজন পলিটিশিয়ান হওয়া সত্ত্বেও বাংলা সিনেমাতেও একের পর এক হিট ছবি দিতে সক্ষম হয়েছে, সেখানেই একসময়ের কিছু নাম করা বাংলার অ্যাক্টররা আজ পলিটিক্স জয়েন করার পরে কেউ 9 মাসে 6 মাসে একটা ছবি করছে, আবার কেউ প্রায় ভুলেই গেছে যে তারা পলিটিশিয়ান হওয়ার আগে একজন নাম করা অভিনেতাও ছিলেন। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। দেবো নাকি? আর তারা হাতে গুনে যে কটা সিনেমা করছে সেগুলো ফ্লপ হচ্ছে। বাট এর থেকেও আশ্চর্যের বিষয় হলো যেসব অ্যাক্টররা ইলেকশনে হেরে যাচ্ছে তারা হেরে যাওয়ার পরেও সিনেমাতে ফিরছেন না, বরং বছরের পর বছর আরো নতুন নতুন অ্যাক্টররা পলিটিক্স জয়েন করেই চলেছে। এন্ড আজকের এই ভিডিওতে আমি এমন 3 জন বাংলা অ্যাক্টরের কথা বলবো যাদের মধ্যে কেউ তার ভার্সেটাইল অ্যাক্টিং এর জন্য একসময় মানুষের অনেক ভালোবাসা পেয়েছে, আবার কেউ সিরিয়ালের হিরো থেকে ফিল্মের হিরো হওয়ার পরে তাকে দেবজিতের সাথেও তুলনা করা হয়েছে। কিন্তু আজ তারাই পলিটিক্স জয়েন করার পর কেউ বিভিন্ন দুর্নীতির মামলায় জড়িত, আবার কেউ মানুষের হাসির পাত্র হয়ে উঠেছে। আর তাই লাস্ট কয়েক বছর ধরে এসব অবজার্ভ করার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই খারাপ অবস্থার কারণে কি তারা এরকম ডিসিশন নিচ্ছে, নাকি অনির্বাণের ব্যান হওয়ার মতো ঘটনার পর সবাই এক প্রকার ভয় পেয়েই রাজনীতিতে নাম লেখাচ্ছে। আর যেসব অ্যাক্টররা ভোটে হেরে যাচ্ছে তাদের ইনকাম সোর্সটাই বাকি, তাহলে কি তারা 2 নম্বরই টাকা আর লং লাস্টিং কেরিয়ার অপশনের জন্যই পলিটিক্স জয়েন করছে? আর আমার মতো তোমার মাথাতেও যদি এরকম প্রশ্ন এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। পশ্চিমবঙ্গে অভিনয় করা যাচ্ছে না কারণ পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ কন্ট্রোলড অ্যান্ড ডমিনেটেড বাই তৃণমূল কংগ্রেস। তবে ভিডিওটা শুরু হওয়ার আগেই বলে দিই যে এই সিরিজের আমি আরো 2টো পার্ট বানিয়েছি, তাই এই ভিডিওটার পর সেগুলো দেখার অনুরোধ রইল। এন্ড এই লিস্টে সবার প্রথমে যার নাম বলবো সে একেবারে জিরো থেকে শুরু করে একজন মডেল হন, দেন বেশ কিছু হিন্দি সিরিয়ালে কাজ করে দর্শকের বেশ প্রশংসাও পান এবং হিন্দির থেকেও বেশি পপুলারিটি পান একটা বাংলা সিরিয়াল করে। এন্ড বলা হয় যে সেই বাংলা সিরিয়ালটাই তাকে সিরিয়ালের হিরো থেকে ফিল্মের হিরো বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি ইয়াস দাশগুপ্তাকে নিয়ে। तुम ही तो जिम्मेदार हो उनकी इस हालत के लिए। अब क्यों पूछ रही हो कि वो कैसी है? अमन प्लीज अभी ये सब बात मत करो। যার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জার্নিটা যতটাই ভালো ততটাই খারাপ অবস্থা তার অ্যাক্টিং এবং তার পলিটিক্যাল ক্যারিয়ারের। আসলে এই সব কিছু শুরু হয় 2002 সালে তার অ্যাক্টিং এর ডেবিউ থেকে। সেই সময় সে একজন ইয়াং আর্টিস্ট হিসেবে একটা হিন্দি সিরিয়াল করে যার নাম ছিল উর্মিলা। এন্ড সেই সিরিয়ালে তার অ্যাক্টিং দেখে সে পরপর আরো বেশ কয়েকটা সিরিয়ালেও কাজ পায়। বাট বাংলা সিনেমাতে তাকে প্রথম দেখা যায় 2007 সালে পাগল প্রেমী নামে এক ছবি সাইড রোলে। মানে সেই সময় তার ক্যারিয়ারের গ্রাফটা দেখে এটা বলা মুশকিল ছিল যে সে বড় কিছু করতে পারবে কিনা, কিন্তু এর মাঝেই 2006 সালে একটা গ্ল্যাম হান্ট শোতে সে গ্ল্যাম কিং এর খেতাব জিতে নেয়, যার কারণে সে রাতারাতি সবার চর্চার বিষয় হয়ে ওঠে। যার ফলস্বরূপ 2006 থেকে 2013 অবধি সে বেশ কিছু নাম করা এবং সেই সময়ের পপুলার সিরিয়ালে কাজও করতে থাকে, যার ফলে সে ফেম এবং মানুষের ভালোবাসা তো পাচ্ছিল, বাট বরাবরই বাংলার প্রতি টানটাকে সে যেন ভুলতেই পারছিল না। এন্ড লাকিলি 2013 সালে তার কাছে একটা বাংলা সিরিয়ালে অ্যাক্টিং করার অফার আসে এবং সে কোনো রকম দেরি না করে সেই অপরচুনিটিটাকে গ্র্যাব করে নেয়। কিন্তু তাকে প্রথমবারের জন্য বাংলা টিভির পর্দায় দেখা বাংলার মানুষ খুব বেশি আশাবাদী ছিলেন না। বাট ধীরে ধীরে সেই সিরিয়ালের এপিসোড সংখ্যা যত বাড়তে থাকলো ততই সেই সিরিয়ালের এবং ইয়াস দাশগুপ্তার পপুলারিটি দুটোই বাড়তে থাকলো বাংলা জুড়ে। এবং বাংলার মানুষ যেমন তার চরিত্রকে ভালোবাসা দিল তেমনই তার অভিনয়ের ভূয়সী প্রশংসাও করলো সবাই। এন্ড সেই কারণেই সেই সিরিয়ালটা মানে বোঝে না সে বোঝানোর জন্যই ইয়াস দাশগুপ্তা স্টার জলসা এবং টেলি সম্মানের পক্ষ থেকে মাত্র 2 বছরে 11টারও বেশি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এন্ড তার এই ম্যাসিভ পপুলারিটির জন্যই বাংলা সিরিয়াল থেকে সিনেমাতে হিরো হতে তাকে বেশি সময় দিতে হয়নি, কারণ 2016 সালে গ্যাংস্টার মুভি দিয়ে বাংলা সিনেমাতে অ্যাজ আ হিরো ডেবিউ করেন তিনি। এন্ড সেই সিনেমাটা কম বেশি বক্স অফিস কালেকশনও করেছিল, যার পাশাপাশি তার সিরিয়ালের ম্যাসিভ সাকসেস এবং তার ডেবিউ সিনেমাটাও ভালো পারফর্ম করায় সবাই তাকে বাংলার নেক্সট সুপার হিরো বলতে শুরু করে। এবং দেবজিতের পাশাপাশি ইয়াস দাশগুপ্তাও তার একটা ফ্যান বেস বানাতেও সক্ষম হয়েছিল। বাট তার এই ভালো সময়ে বেশি দিন স্থায়ী হলো না, কারণ এরপর টলিউডে ইয়াস অভিনীত বেশিরভাগ ছবি ফ্লপ হতে শুরু করে। এন্ড এর কারণ হিসাবে দর্শক তার হাসি, কান্না, দুঃখ এই সমস্ত সিনেই সেম এক্সপ্রেশন এবং বাজে ডায়লগ ডেলিভারিকে দায়ী করে এবং তাকে নিয়ে রীতিমতো মিম সার্কুলেট হতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে, যার জেরে তার বাংলা ফিল্মের ক্যারিয়ারের গ্রাফ নিচের দিকে নামতে শুরু করে। আর সেই কফিনের শেষ ব্রেকটা পড়ে 2021 সালের 17 ফেব্রুয়ারি, কারণ সেদিন ইয়াস দাশগুপ্তা বিজেপি জয়েন করেন। এন্ড স্বাভাবিকভাবেই সেই নিয়ে অনেকে অনেক কথাও বলেন সেই সময়। এন্ড যার ফলে সেই বছরের নির্বাচনে সবাই ভেবেছিল যে সে জিতে যাবে, বাট সবাইকে অবাক করে দিয়ে সেই নির্বাচনে সে হেরে যায়। কিন্তু এরপরেও সে হাল ছাড়েন, সে এখনো অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে জড়িত এবং শোনা যায় যে সে পলিটিক্স জয়েন করার কারণে, বিশেষ করে রুলিং পার্টির এগেইনস্টে জয়েন করার জন্যই তার ক্যারিয়ারের আজ এই অবস্থা। তাছাড়াও কখনো নুসরাতের সাথে তার সম্পর্ক নিয়ে মুখ না খোলা, অথচ অন্য
অন্যদিকে নুসরাতের ছেলের বার্থ সার্টিফিকেটে বাবার নামের জায়গায় তার নাম থাকা, কিংবা তার অ্যাক্টিং নিয়ে ওরকম মিম তৈরি হওয়াটাও তাকে একজন ফেভারেবল হিরো থেকে আর 5টা ইনফ্লুয়েন্সারদের মতোই বানিয়ে দিয়েছে, যাকে নিয়ে খিল্লি করা যায় বাট তার সিনেমা হলে গিয়ে দেখা যায় না। এন্ড এই সমস্ত কারণেই তার অ্যাক্টিং কেরিয়ার এফেক্টেড হয়েছে বলেই সবার ধারণা। তোমার ইয়াশ দাশগুপ্তার কেরিয়ারের এরকম একটা টার্ন অ্যারাউন্ড নিয়ে কি মতামত সেটা কমেন্ট করে জানিও। আর এরপর যাকে নিয়ে কথা বলবো তার ভার্সেটাইল অ্যাক্টিং দেখে তার প্রশংসা করবে না এরকম মানুষ বাংলাতে নেই বললেই চলে, কারণ কখনো সে কমেডি করছে, কখনো সে নেগেটিভ রোল করছে, আর কখনো করছে সিরিয়াস রোল, এবং সব কটা রোলেই তার যেন জুড়ি মেলা ভার। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি রুদ্রনীল ঘোষকে নিয়ে। এতক্ষণ ধরে আমি যা যা বলেছি তার মধ্যে একটু মিথ্যে ছিল না। আমি আমার বউ ছাড়া অন্য কারোর দিকে আর ওইভাবে তাকাই না। এবার আমি চেঁচাচ্ছি কোথায়? আমি তো প্যাসেঞ্জার ডাকছি, মালকার পয়সা তুলতে পারলে সেই জন্য ডাকি। যাত্রা এবং থিয়েটার থেকে তার কেরিয়ার স্টার্টিং হওয়াতে অ্যাক্টিং এর ফাউন্ডেশন বেশ শক্ত ছিল তার, যার কারণে সাধারণ মানুষের ভালোবাসা এবং পরিচালকদের চোখে পড়তে খুব বেশি সময় লাগেনি তার। বাট বড় ব্রেক থ্রু পেতে তাকে অনেক ধৈর্য ধরতে হয়েছিল। দিন প্রতিদিন ছবি থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের আত্মপ্রকাশ করে সে, এবং তারপর একের পর এক এবং বছরের পর বছর ছোটখাটো যা কাজই পেয়েছে নির্দ্বিধায় করে গেছেন তিনি। এন্ড হয়তো সেই কারণেই তার কেরিয়ারে 65টারও বেশি ছবি এবং বেশ কয়েকটা ওয়েব সিরিজে তার অ্যাক্টিং এর প্রেমে পড়েছে সাধারণ মানুষ। তার এই কেরিয়ারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো সে কখনো এক ধরনের রোল করতে চাননি। এক একটা সিনেমাতে এক এক রকমের অভিনয়ের মাধ্যমে তিনি যেন প্রত্যেকবার নিজেকেই চ্যালেঞ্জ করে গেছেন, এন্ড সেই চ্যালেঞ্জে প্রত্যেকবারই উত্তীর্ণ হয়েছেন তিনি। কখনো লাভ এক্সপ্রেসে ওরকম একটা পাগলের অভিনয়, কিংবা ভিঞ্চিদা অথবা প্রলয় সিনেমাতে তার ভিলেন রোল, এবং আরো নানা ধরনের রোলে নিজের বহুমুখী প্রতিভা দেখিয়েছেন তিনি বারবার। আর সেই কারণেই বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডের নমিনেশনও পেয়েছেন। অ্যান্ড কালের রাখাল, কালবেলা এবং কাঁটাতারে তার অভিনয়ের দর্শককে মুগ্ধ করে দিয়েছিল, অ্যান্ড এভাবে বেশ ভালোই চলছিল তার। বাট তার অ্যাক্টিং ক্যারিয়ারের পাশাপাশি তার রাজনৈতিক মতাদর্শের জন্য সে বারবার সমালোচিত হয়েছেন, কারণ সে শুরুতে বেশ কয়েক বছর বামফ্রন্টে ছাত্রনেতা ছিলেন। বাট পরবর্তীকালে সরকার চেঞ্জ হওয়ার পরে সে তৃণমূল জয়েন করেন। তখনও তার এই ডিসিশন নিয়ে অনেকেই অনেক কথা বলেছিল, বাট সে তার সিদ্ধান্তে অনড় থাকেন, এবং হয়তো সেই কারণেই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় তাকে। সেই সময় বেশ ভালোই চলছিল তার, একদিকে বিভিন্ন ছবিতে বিভিন্ন রোল, আবার অন্যদিকে রাজনীতিতে এত বড় একটা পদ। বাট তারও এই ভালো সময় বেশি দিন স্থায়ী হলো না, কারণ সবাইকে চমকে দিয়ে রুদ্রনীল ঘোষ 2021-এ বিজেপি জয়েন করে। রুদ্রনীল বাবু অভিনেতা হিসাবে বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যখন সিপিএম ক্ষমতায় ছিলেন তখন সিপিএম এর দিকে, যখন তৃণমূল ছিলেন তখন তৃণমূলের দিকে, যখন তৃণমূলের একটু খারাপ অবস্থা বিজেপি উঠবো করছে তখন বিজেপির দিকে। এটা কি শুধুমাত্র এই ট্রানজিশনটা ইতিহাস জানার জন্য, নাকি এর মধ্যে ব্যক্তি স্বার্থও জড়িত ছিল? যারা আমায় দলবদল বলছে তার 14 গোষ্ঠী, তার পরিবার, তারাও দলবদল। এবং এর কারণ হিসেবে কিছু ইন্টারনাল সমস্যার কথাও বলেছেন তিনি। সেই বছরই ভবানীপুর থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেন, বাট আনফর্চুনেটলি হেরে যান সেবার। শোনা যায় যে তখন থেকেই তার অ্যাক্টিং ক্যারিয়ারে ভাটা পড়েছে, এবং রুদ্রনীল অনেকবার সবার সামনে কথা বলেছেন যে তার কাছে কাজ নেই, কারণ সেই বিজেপি করে। রাজনৈতিক যে পরিচয় রয়েছে সেটার জন্য কোথাও গিয়ে কাজ আসছে না। হতে পারে সবার সমান সাহস হয় না, এটাকে কি প্রতিহিংসা বলে? আমি কন্ডাক্টর আর ড্রাইভারের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, বিভিন্ন রকম জোক শোনাতে যেতাম, তাতে আমার বাস ভাড়াটা ফ্রি হয়ে গেছে। 1 মাসের রোজগার দিয়ে 11 মাস চালাতে হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্টে যা যা টাকা ছিল আজকে প্রায় শেষের পথে। প্রথম রানীকুটির যে ফ্ল্যাট সেটা আমার বেচতে হয়েছে, প্রথম কেনা দামি গাড়ি ল্যান্ড রোভার সেটা বেচতে হয়েছে। এছাড়াও টাইম টু টাইম তার প্রতিবাদী কবিতার কারণে অথবা বিভিন্ন ধর্নায় বসার খেসারত তাকে দিতে হয়েছে। এপাং ওপাং ঝপাং ভবিষ্যৎ, দাঁড়িয়ে সবাই বেকার ভাতায় লাইন। আমার 6 জন আগে ওই যে প্রীতম, জানেন ফার্স্ট হতো তখন 10 বা 9। বসতো প্রীতম ফার্স্ট বেঞ্চে ক্লাসে, আর আমরা ছিলাম থার্ড বেঞ্চের ছেলে। বাট এসব সত্ত্বেও সে এবারেও ইলেকশন লড়ছেন হাওড়া শিবপুর থেকে, এন্ড সে যদি জিতে যায় তাহলে আলাদা ব্যাপার। বাট যদি এবারেও তাকে হারতে হয় তাহলে তার সাথে কি হবে সেটা সময় বলবে। তোমার কি মনে হয় এত কিছুর পরেও তার কি বাংলা ছবিতে কামব্যাক করা সম্ভব? তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। আর এরপর যাকে নিয়ে কথা বলবো সে নিজের ট্যালেন্টের জোরে, নিজের হাস্যরসের জোরে এবং নিজের অভিনয় দক্ষতার জোরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কষ্টের পর একজন ফেমাস কমেডিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বাট রিসেন্টলি তার পার্সোনাল এবং পলিটিক্স জয়েন করার কারণে তার অ্যাক্টিং ক্যারিয়ারেও ভাটা পড়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি বাংলা ফিল্মের ওয়ান অফ দ্য ফানিয়েস্ট অফ অল টাইম কাঞ্চন মল্লিককে নিয়ে। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল?
আরে বাবা নারায়ণ জানেন আপনার না আপনার গাড়ি নাটবটু করে বলছে। কাঞ্চন মল্লিকও থিয়েটার থেকে উঠে আসা একজন অতি ট্যালেন্টেড অভিনেতা। তার কমেডি ক্যারেক্টার মানুষের মনে এভাবে গেঁথে গেছে যে তারা তাকে একজন কমেডিয়ান হিসেবেই ধরে নিয়েছেন। কিন্তু মন্টু পাইলটে তার রোল সবাইকে অবাক করে দিয়েছিল বটে। 2002-তে সাথী সিনেমাতে তার কমেডি রোল বেশ প্রশংসা পেয়েছিল, এন্ড সেই থেকেই একের পর এক ছবিতে তার কমেডি দেখে মানুষ যেমন তার অ্যাক্টিং এর প্রশংসা করেছেন তেমনই ভালোবেসেছেন তার পার্সোনালিটিকে, এন্ড সেই কারণেই এরপর আর পিছনে ঘুরে দেখতে হয়নি তাকে। একের পর এক হিট সিনেমা কিংবা কখনো সিনেমা ফ্লপ হলেও সেই সিনেমাতে তার কমেডি দর্শক নিশ্চয়ই মনে রাখতো, এন্ড সেই কারণে ডিরেক্টরদের প্রথম পছন্দ হয়ে ওঠেন তিনি। এন্ড এভাবেই 2002 থেকে 2021 অব্দি প্রায় 70টা ছবিতে অভিনয় করে ফেলেন তিনি। বাট এরপর তার কাহিনীতে একটা বড় চমক আসে যখন 2021-এ কাঞ্চন মল্লিক টিএমসি জয়েন করেন এবং সে বছরই উত্তরপাড়া থেকে টিএমসির টিকিটে ভোটেও জিতে যান, যার ফলে এখনো সেখানকার এমএলএ তিনি। একদিকে সিনেমাতে তার কমেডি আর অন্যদিকে এমএলএ দায়িত্ব পেয়ে বেশ খুশি হন তিনি। বাট এরপর যেটা হয় সেটার জন্য দর্শক বা কাঞ্চন কেউই রেডি ছিলেন না, কারণ এরপর তার স্ত্রীর সাথে বিচ্ছেদ এবং অন্য এক অভিনেত্রীর সাথে তার সম্পর্কের কথা নিয়ে বেশ জল্পনা শুরু হয় সমাজ মাধ্যমে, এবং কয়েক মাসের জল্পনার পর কাঞ্চন তার আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে সেই বান্ধবীকে বিয়ে করে। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই। আর এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করি। বাট বিয়ের পর যে ট্রোলিং শুরু হলো তা আজও তার পিছন ছাড়েনি। কখনো তার নতুন স্ত্রীর বয়স তার থেকে অনেক কম হওয়া নিয়ে কটূক্তির সম্মুখীন হতে হয়েছে তাকে, আবার কখনো তার প্রাক্তন স্ত্রী তার ওপর বিভিন্ন অ্যালিগেশন লাগিয়েছে, আবার কখনো কাঞ্চনের মেল লুকস নিয়েও নোংরা মন্তব্য করা হয়েছে টাইম টু টাইম। এন্ড এই সমস্ত কিছুর প্রভাব পড়েছে তার অ্যাক্টিং ক্যারিয়ারে, কারণ যেখানে 2021 অব্দি সে প্রায় 75টা ছবিতে অভিনয় করেছিলেন, সেখানে 2022 থেকে 26 অব্দি সে হাতে গুনে 7-8টা ছবিতেই অভিনয় করেছেন। এন্ড সেই কারণেই এটা বুঝতে অসুবিধা হয় না যে এর পেছনে তার রাজনীতি জয়েন করার ভূমিকা রয়েছে অপরিসীম। দেখো, আমরা সবাই মোটামুটি জানি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কে বা কারা কন্ট্রোল করছে, এন্ড টাইম টু টাইম অনেক অ্যাক্টররা এটা নিয়ে মুখ খুলেছেন। তারা বারবার নানা কৌশলে এটা বলার চেষ্টা করেছে যে রুলিং পার্টি জয়েন না করলে তাদের বাদ পড়তে হচ্ছে। পশ্চিমবঙ্গে অভিনয় করা যাচ্ছে না কারণ পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ কন্ট্রোলড অ্যান্ড ডমিনেটেড বাই তৃণমূল কংগ্রেস। বাংলা ফিল্মের প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতা, অভিনেত্রী সবাই এই তৃণমূল কংগ্রেসের পিছনে দৌড়ায়। কিংবা এটা শুধু অ্যাক্টরদের নয়, বরং প্রোডাকশন হাউসের উপরও লাগু হয়, এন্ড তারাই ডিসাইড করে যে কোন ছবি কটা হল পাবে। দ্যাট মিনস ইভেনচুয়ালি ভালো ছবি যদি বেশি হল না পায় তাহলে সেটা ফ্লপ করবে। এই যেমন একাডেমি অফ ফাইন আর্টস ছবিটার সাথে যেটা করা হলো সেটা আর কি। আর এরকমটাই দিনের পর দিন চলার কারণে বাংলাতে আজ যে কত পুরনো হল বন্ধ হয়ে গেছে বা হতে চলেছে সেদিকে কারোর নজর নেই। তুমি রুলিং পার্টি জয়েন না করলে তোমাকে ব্যান করা হবে, নইলে তোমার ছবিকে কম হল দেওয়া হবে। এন্ড শোনা যায় যে এই ভয়েও অনেকেই পলিটিক্সের নাম লিখেছে যাতে অ্যাটলিস্ট তাদের পেটটা চলে। আর যারা এর পরেও পলিটিক্সের নাম লেখায়নি তাদের অবস্থাটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর আজকের ভিডিওতে যাদের নিয়ে কথা বললাম তারা ফেমাস ফেস বলে তাদের দিকটা আমরা জানতে পারছি, কিন্তু না জানি এমন কত ছোটখাটো আর্টিস্ট আছে যাদের কেরিয়ার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই পলিটিক্স আসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা তোমার আমার কল্পনার অতীত। এরকম কিছু আর্টিস্টের নাম তোমার জানা থাকলে সেটা কমেন্ট করে জানিও, যাতে তাদের স্টোরিটাও মানুষের কাছে পৌঁছায়। এন্ড আজকের পুরো ভিডিওটা দেখার পর বাংলা সিনেমা আর্টিস্ট এবং বাংলা সিনেমার এরকম হালের জন্য তোমার মতে কে দায়ী সেটা কমেন্ট করে জানিও। এন্ড তুমি যদি এই সিরিজের ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।